আচ্ছা, ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ান টেরেন্স বোথাম 1976 সালে কেরিয়ার শুরু অস্ট্রেলিয়া দিয়ে, আর 92 তার ক্রিকেটের জীবন শেষ করে। কিংবদন্তি প্লেয়ার। তো কথা বলো তার সঙ্গে। না না, তার সঙ্গে নয়, তার দাদু, অর্থাৎ এই বোথাম আমার যে পাশে রয়েছে বোথাম চৌধুরী, ও দাদু তখন ইয়ান বোথামের খেলা দেখে ওর নাম রেখেছে বোথাম চৌধুরী। আমি ঠিকই বলছি, ভুল কিছু বলছি না। তিনি ভাতারে যে বিধানসভা আছে না, সেই বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টি তিনি প্রার্থী। ওর নেতা হচ্ছে হুমায়ুন কবির। আসাউদ্দিন ওবেসির সঙ্গে তাদের জোট হয়েছে, অনেক বড় নেতা। তো একবার দেখি বোথাম চৌধুরীর সঙ্গে কথা বলি। আচ্ছা, প্রথমত দাদু ক্রিকেটার ইয়ান বোথামের খেলা দেখেছেন, খেলা দেখে স্বাভাবিকভাবে নাতি যখন হলো তখন এই নামটাই রাখলো। তুই পরে যখন বড় হলে আস্তে আস্তে করে জিজ্ঞেস করলেন যে এই নামটা কেন রাখলে? আমি যখন বড় হয় তখন আমি জিজ্ঞাসা করছি যে মা, আমার এই নামটা কে রাখলো? বলে তোর দাদু খেলার খুব ইন্টারেস্ট ছিল, তখন ওই টাইমে খুব ক্রিকেট খেলা হতো, তখন ওই টাইমে ইয়াং বোথাম বলে এক প্লেয়ার ছিল, ও খেলার খুব ভালো, তখনই তোর দাদু শখ করে নামটা রেখেছিল ইয়াং বোথাম। আচ্ছা, উনি তো অলরাউন্ডার ছিলেন ইয়ান বোথাম। তো এই বোথাম চৌধুরী ভাতারের আমজনতা উন্নয়ন পার্টি, ও কি অলরাউন্ডার? মানে তুমি কি অলরাউন্ডার? আমি তো অলরাউন্ডার বলি, যখন ইয়াং বোথাম খেলাতে অলরাউন্ড ছিল, তখন আমি এই মাঠেতে আমি আম জনতা উন্নয়ন পার্টির, আমি যখন হুমায়ুন কবির সাহেব যখন আমাকে এখানে ক্যান্ডিডেট করেছে, আমি ওই অল আউটই আমি খেলার মতনই আমি খেলবো। আমি এবার আসি হচ্ছে যে ভাতারের মাটি খুব বর্ধিষ্ণু, উর্বর রাজনৈতিকভাবে। কারণ এই মাটিতে 70 দশকে ভোলানাথ সেনের তৈরি মডেল ভাতার ফায়ার ব্রিগেড, রাস্তাঘাট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে, আজকে সেগুলো প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। সেই স্মৃতি আর নেই, শুধু নামটা রয়েছে প্রয়াত ভোলানাথ সেন, এই রাজ্যের মন্ত্রী ছিলেন। তা আমি যেটা আসতে চাইছি সেটা হচ্ছে এখানকার যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভাতারের লাল স্বর্ণ ধান। যে লাল স্বর্ণ ধান নিয়ে গর্ব অনুভব করি আমরা সবাই, বোথাম তুমিও নিজেও করো, আমরাও করি। তো লাল স্বর্ণ ধানের ক্ষেত্রে কৃষকদের যে দাম পাওয়ার কথা, সেটা কি সত্যি পেয়েছে? সেটা আমি মুখে অনেক কিছু বললে অনেক কিছু আসবে, কিন্তু কৃষকদের মুখে কাছে জানলে আরো ভালো হবে। কিন্তু আজকে লাল স্বর্ণ ধান আমি এই কিষাণ মান্ডিতে আমি দেখেছি যে যারা অরিজিনাল কৃষক, তারা কিন্তু ওই কৃষকের ধান তারা দিতে পারে নাই। যারা দালাল গোছে যারা আছে কিষাণ মান্ডিতে, তাদের কিন্তু জায়গা আছে, তারাই কিন্তু ধান দিতে পেরেছে। আজ কৃষকরা সেই একই অবস্থায়, আমরা কৃষক করে আমরা সবাই দৌড়াচ্ছি। আজকে মমতা, আজকে মোদি কৃষকের জন্য ভাবছে, কিন্তু সেইখানে দালালদের ছাড়া অন্য কারো জায়গা নেই। আচ্ছা, এই কিষাণ মান্ডি মানে যে কৃষকদের সবজি, কৃষক অধিকার, কৃষকদের সবকিছু থাকার কথা। তো দিনে সবজি, দিনে বাজার, আর সন্ধ্যাবেলা কি কিষাণ মান্ডিতে কি সত্যি কৃষকদের আড্ডা হয়? এখানকার মানুষ কি বসে, নাকি অন্য কোনো গন্ধ শোনা যায়? সেটা আমাকে অন ক্যামেরায় না বলে আপনারা স্বচোখে সেখানে সন্ধেবেলায় কি কার্যালয় হয় সেখানকার জনগণই বলতে পারবে। আমরা তো যেটা দেখে নির্ণয় করে এসেছি এবং দেখেছি, আমাদের কিনা হয়তো অনেকজনাই অনেক কিছুই বলবে। সন্ধেবেলায় পর ওখানে কৃষকদের বাদ দিয়ে অকৃষকদের ওইখানে জায়গা, অনৈতিক কাজ থেকে সব কিছু সেইখানে হয়। আচ্ছা বোথাম, যদি তুমি জিতে আসো, এখানকার কৃষকদের অধিকার, লাল সোনা ধানের সঠিক দাম, মূল্যায়ন, মূল্যবোধ, এগুলো তারা সঠিকভাবে পাবে তো? আমি একটা কৃষক ঘরেরই একটা ছেলে, আর কৃষকের মর্মটা আমি বুঝি। যে আমরা এই এত পরিশ্রম করে যে আমরা ধান, সোনার ধান আমরা ফসলটা বানিয়ে আমরা ঠিক মতন আমরা সরকারি মূল্যটা আমরা পাই না, আমাদের কাছ থেকে দালাল সেই লুটটা লুটে নেয়, আর কৃষকরা বুক থগড়িয়ে সে আজও পড়েই থাকলো, আজও আছি। তা আমি যখন আসবো যদি, তাহলে আমি প্রথম আমার নেশা হচ্ছে আমি চাষি ভাইদের জন্য যে স্বর্ণ ধান সঠিক মূল্যায়ন যাতে ওরা পায়। চাষি হাসলে দেশ হাসবে। তোমার পাশেই রয়েছে যে খড়ি নদী। খড়ি নদীতে অনেক ইতিহাস রয়েছে, অনেক গল্প রয়েছে, কিন্তু খড়ি নদীর স্রোত কার্যত হারিয়ে গেছে, লুকিয়ে গেছে, অন্তরালে চলে গেছে। কারণ ওখানে কোম্পানি হয়েছে, ওটা তুমি বোতাম বলতে পারবে। ওখানে জলের রং পাল্টে গেছে, কেমিক্যাল পড়ছে। এই ব্যাপারে
আপনার ভাবনা বা তোমার ভাবনা, তোমার দল কি ভাবছে? কারণ স্রোতকে ফেরাতে হবে, স্রোতকে সজীব রাখতে হবে, ভূমিকা। খড়ি নদীতে আমরা অনেক আগে দেখেছি আমরা যে খড়ি নদীতে আমাদের বাপ দাদুদের ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকতো, তারা খড়ি নদীতে মাছ ধরতে নিয়ে সেই মাছ রান্না করে আমরা খেতাম। আর সেই খড়ি নদীতে এখন গরুতে জল খেলে গরু মারা যাচ্ছে, আশেপাশে যেসব ঘর বাড়িগুলো আছে তাদের চর্মরোগে ভুগছে। তারপরে সেই জল আবার কোনো মাছের মধ্যে, কোনো পুকুরের মধ্যে ঢুকছে, পুকুরের মধ্যে মাছ মারা যাচ্ছে। এগুলো বারংবার আমরা বলেছি, তা বলার সাথে এই শাসক দল থেকে এরা এর প্রতিক্রিয়া কোনো দিনে আজ পর্যন্ত করেনি এবং দেখেওনি। এখানকার স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় কথা হয় বারবার করে। এই যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন তিনি সবকিছু করে ফেলেছেন, স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, যেটা বলা হয় ভাতারে চিকিৎসা কেন্দ্র, কি অবস্থা এখানকার চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা কি? স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু কাকে পিমড়ে কামড়ালেও সেই স্বাস্থ্য কেন্দ্রে গেলে বলে আমাদের ডাক্তার নেই, এটা ইমার্জেন্সি বর্ধমান যেতে হবে। আবার সেই স্বাস্থ্য কেন্দ্রেতে সেও আবার রাত 10টা 11টার সময় কাউকে হয়তো সাপে কামড়িয়েছে, সেই একই অবস্থা, বলে বর্ধমান। তাহলে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার নেই। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে যে এখানকার মানুষের যে গড় বা আনুপাতিক আয়, যেটা ইনকাম, এবং মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে চিকিৎসা যেটা সমস্যা, যেটা আপনি বললেন যে সমস্যা আছে, বর্ধমানে ছুটতে হয়, নাহলে কলকাতায় ছুটতে হয়। জিতে এলে আমজনতা উন্নয়ন পার্টি চিকিৎসা এবং পরিষেবাকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার কোনো ভাবনা চিন্তা? আমি তো জিতে আসবো, কি আমি ভাতারে আমি জিতবই, কনফিডেন্ট জিতবে? একবার আমি 100 মধ্যে 100 নেই, ভাতারে জিতলে আমি একটা ভোটও আমি জিতবো। আর আমি চাষিদের জন্য আমি চিন্তা ভাবনা 1 2 হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি, মানে আম মানে জনতা, জনতা মানে উন্নয়ন। তা আমি উন্নয়নের দিকে, যেসব গরিবরা যারা অনেকই পেছিয়ে আছে, যারা দীর্ঘদিন ধরে কারো কাছে গেলে লাঞ্ছনা বঞ্চনা হয়ে যারা আছে, তাদের পাশে আমি প্রথম থাকবো আমি। আরেকটা হচ্ছে যে দাদা দিদি, এটা তোমরা বলছো যে দাদা দিদির একটা সেটিং চলছে এখানে, তো ওই সেটিংটা কি? দাদা দিদি কেউ যদি ভাবে যে ওরা সচল পয়সা, কিন্তু ওরা সচল নয়, ওরা অচল। দাদা দিদি একই, কেউ যদি ভাবে যে দিদি আমার, সেও বোকা, আর কেউ যদি বলে দাদা আমার, তার থেকে আর বড় বোকা আর কেউ নেই। ওরা দুজনাই সেটিং। এখানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির যে প্রার্থী, তারা বলছে যে আমরা এই করব, বিকশিত ভারতবর্ষ, যেটা মোদিজি বলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে আমরা মামাটি মানুষের সরকার, আমরা আরো উন্নয়ন করব। তাহলে উন্নয়নটা হলো কি? মা মাটি সরকার তো ঠিকই বলেছে, মা মাটি সরকার মানে মা মাটি মানে মাটি, কিন্তু মাটি তো আর না, সব ইট হয়ে বসে আছে। মাটি গেল কোথায়? মাটি তো আজ তো 14 বছর মাটি তো চলে গেছে আস্তে আস্তে। আজকে মাটির যারা আছে আমাদের এখানে, যারা মাটির দেখাশোনা যারা করছে, তারা মাটিটাকে তো ইট বানিয়ে দিয়েছে। গ্যাসের সংকট, যার ফলে মিষ্টির দোকান, ছোট দোকান, বাজারি দোকান, কার্যত গ্যাসের দাম এত হু হু করে বেড়েছে। এখন বলছে ইসরায়েল ইরানের যুদ্ধে আমেরিকার চাপ রয়েছে বলে নাকি দাম বেড়েছে। আবার সেই ঘুঁটে কয়লা, আবার সেই জ্বালানি কাঠ দিয়ে তোমার রান্না হোটেল ফোটেল চালু করতে হচ্ছে, মানে করোনাকাল অভিজ্ঞতাটা ফিরে আসছে। তোমার কি মনে হচ্ছে যে সত্যি যে গ্যাসের সংকট হলে ভয়ঙ্করভাবে অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়তে পারে এখানে? এটা সব জায়গারই প্রবলেম। এই সরকারে অর্থনীতিটা করাবে দিদি আর মোদি। যখন করোনা কালে যখন ঘরবন্দি করেছিল, যেসব গরিবদের যারা কাজ থেকে হিম হয়ে পড়েছিল, পরে যেখানে বাইরে এসে শ্রমিকরা গিয়েছিল, লক্ষ লক্ষ শ্রমিক রেলে কাটা পড়েছে, হাজার হাজার শ্রমিক গাড়িতে আসার টাইমে তারাও মারা গেছে। তখন সরকার তাদের বলেছিল যে এটা করে দেবো, ওটা করে দেবো, আজ পর্যন্ত করে তো একটা জিনিসও দেয়নি। যত প্রতিশ্রুতি দিদিও দিয়েছিল, মোদিও দিয়েছিল, কিন্তু দুজনাই তো একই, সেই 15 লাখের যে বিনা অ্যাকাউন্টে, জিরো অ্যাকাউন্টে 15 লাখ, তা ওই হচ্ছে 15 লাখ মোদি, আর ওই দিদি আর কি বলবো, সেই 25 লাখের দিদি কন্যাশ্রী। লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, লক্ষ্মী ভান্ডার হয়তো 1500 করে দিয়েছে। আর আজকে বেকার সংস্থা যাদের আছে, আজকে দেখুন 5 টাকার জিনিস কোনো মূল্য আছে আজ পর্যন্ত? আপনি 15 টাকা লক্ষ্মী ভার পেয়েছেন, কিন্তু আজকে যে কোনো দোকানে যান 10 টাকা ছাড়া কোনো মাল নেই। তাহলে যেটা আমরা যেটা জিনিস ব্যবহার করছি না, সাবান থেকে তেল থেকে সামগ্রিক
যেটা আমরা 100 টাকায় কিনে এনেছিলাম, সেটা এখন 500 টাকার নল্লি নিয়ে গেলেও তারপরেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এত শিক্ষিত বেকার ছেলে মেয়ে যারা পড়াশোনা করলো, তাদেরকে বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল। তাহলে ছেলেদের চাকরি কি হবে, শিক্ষা কি হবে? শিক্ষাটা পড়াশোনাটা করিয়ে দিতে হবে, চাকরি চায়, এই তাদেরকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যদি জিতে আসেন এই জায়গা থেকে, বারবার যদি জিতে আসেন, এই ভাবনা চিন্তা মানে বেকারদের, শিক্ষিত বেকারদের এবং সংখ্যালঘুদের নিয়ে বারবার করে ভোটের ট্রাম্প কার্ড খেলা হয়। সংখ্যালঘুদের মান উন্নয়নের ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা? সংখ্যালঘুদিকে নিয়ে সব সময় দুজনাই ইউজ করছে, ইউজ অ্যান্ড থ্রো। যখন যে কোনো জিনিস বানাতে গেলে হয় মাংস হোক, মাছ হোক, কিংবা দই হোক, সর্বনিম্ন যেমন বানাতে হয়, মুসলমান দিকে দিয়ে খেয়ে নেওয়া হয়, তেমনি আমাদের কিন্তু দিদি আর দাদা, আমাদের কিন্তু সংখ্যালঘু ভাই দিকে নি এইসব করেই আমাদের কিন্তু ব্যবহার করছে। ব্যবহার ছাড়া অন্য কিচ্ছু করে না। আজকে বললে যে আমি কোনোদিন জান থাকতে আমি এসার আমি করতে দেবো না, আর সেই দিদি আবার কিছুদিন পর বললে যে আর তোমরা কিন্তু এই আন্দোলন যদি করো, আমার থেকে কেউ আর খারাপ হবে না। তাহলে আজকে আমরা কোন জায়গায় আছি সংখ্যালঘু ভাইরা? আপনারা নিজেরাই কালকে আবার বললে, যখন আমাদের সম্পত্তি ওয়াকাবরের সম্পত্তি যখন আমাদের চলে গেল, তখন আমাদের যিনি বললে যে ওয়াকাবর সম্পত্তি কখনই আমি জান থাকতে আমি করতে দেবো না। তিনি কিন্তু আবার 90,000 কর্মী কিন্তু তিনি আবার নিয়োগ করে দিলেন ওয়াকার এসআরের জন্য। আবার ওয়াকার বললে যে আমার থেকে আর খারাপ কেউ হবে না, দিল্লি যাও, দিল্লি যে আন্দোলন করো গা। তাহলে দিদি তোমাকেই আমি বলছি, ভোটটা দিল্লিতে নিলেই খুব ভালো হয়। আর দাদাকেও বলছি, মানে মোদিকেও বলছি, ওই দিদিকে আপনার কাছে রাখলে খুবই ভালো হয়। মানে দুজনায় এই বাংলায় এসে বাংলায় এত বড় মিথ্যা প্রচার এইটা না করে, বাংলার লোক খুব শান্তপ্রিয় লোক, শান্তভাবে খেটে খাওয়ার লোক, তারা খাচ্ছে, তাতে আপনাদের কি এসে যাচ্ছে সেই শান্তপ্রিয় লোকগুলাকে অশান্তির জায়গায় আমরা ঘুরে দিয়ে চলে যাচ্ছেন। অলরাউন্ডার তো বটেই, যা মোটামুটি ব্যাটিং করলো ইয়ান বোথামের মতো, মানে একদম খেটে খাওয়া মানুষের কথা, অধিকারের কথা, কৃষকদের কথা, দুর্নীতির প্রশ্নে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফে কি করেছে, সমস্ত কিন্তু বোথাম চৌধুরী এই মানে আমার যেহেতু 1-to-1 করছি, উঠে এলো কিন্তু। অর্থাৎ এই মাটিতেই খেলা হবে। আসাউদ্দিন ওবিসি সাহেব আসবেন, হুমায়ুন কবির তার দলের নেতা, আর বোথাম চৌধুরী এখানকার প্রার্থী আম জনতা উন্নয়ন পার্টির ভাতারে বিধানসভার। দেখা হবে। এখন যত দিন গড়াবে তত টেম্পারেচারও বোথাম চৌধুরী ভালো বল করবে বলছে, কারণ যেহেতু দাদু নাম রেখেছিল বোথাম, কারণ বোথাম চৌধুরী ইয়ান বোথামকে থেকে অনুপ্রাণিত হয়েছে। আমরাও দেখবো বোথাম মাঝমাঠ থেকে কিভাবে ছক্কা হাঁকায়, সবাই বলে দেবে। নমস্কার, নয়ন রায়, আবার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, ভাতার।